সারা জীবন কষ্ট করতে করতে কাজ করতে করতে একটা মানুষ ক্লান্ত হয় এবং কাজ থেকে অবসর চায়। যখন সে প্রচন্ড কর্মব্যস্ত জীবন পার করে তখন সে শুধুই অবসরের খোঁজ করে যে কবে আমি রিটায়ার্ড লাইফ লিড করব। রিটায়ার্ড লাইফ হচ্ছে স্বর্ণযুগ, স্বর্ণ সময়। কিন্তু এই স্বর্ণ সময়টা আপনার কাছে বিষাদময় একটা সময় হতে পারে, আপনার কাছে অতি কষ্টকর একটা সময় হতে পারে যদি আপনি বেশ কিছু ভুল করেন। আপনি একটা সুন্দর রিটায়ার্ড লাইফ পাবেন, তার জন্য আপনার যখন থেকে আয় শুরু হয়েছে তখন থেকে আপনার একটা সুষ্ঠু পরিকল্পনা, আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, স্যাক্রিফাইস, সাংঘাতিক ডিসিপ্লিন, এগুলো খুব দরকার হয়। তারপরে যখন আপনি রিটায়ার্ড লাইফে প্রবেশ করবেন, সেই প্রবেশ করার আগ মুহূর্ত কিছু কাজের ব্যাপার আছে এবং রিটায়ার্ড লাইফে প্রবেশ করেও অনেক ভুল থেকে নিজেকে দূরে রাখার ব্যাপার আছে। আমার আজকের আলোচনা বিষয় হচ্ছে যে 9টি মাত্র ভুল আপনার রিটায়ার্ড লাইফকে শেষ করে দিতে পারে। আমরা জীবনে ভুল করি বটে, কিন্তু যদি আমরা একটু চিন্তা করে সিদ্ধান্ত নেই, যদি আমরা বুঝে শুনে সিদ্ধান্ত নেই, যদি আমরা ভালো একজন ফিনান্সিয়াল প্ল্যানার বা অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারি, তাহলে এক পর্যায়ে যেয়ে আমাদের এই ভুলগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা রিটায়ার্ড লাইফে দ্রুত প্রবেশ করবেন অথবা রিটায়ার্ড লাইফে প্রবেশ করেছেন এবং যারা রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। বলছি মাত্র 9টা ভুল আপনার রিটায়ার্ড লাইফকে শেষ করে দিতে পারে। চলুন জেনে নেই কি সেই ভুলগুলো। নাম্বার 1, ছেলে মেয়েদের এডুকেশনের উপরে অধিক মাত্রায় খরচ করা। আমাদের জীবনে একমাত্র এবং অন্যতম লক্ষ্য থাকে আমাদের সন্তানদের সুন্দর করে মানুষ করা। এই লক্ষ্যে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যখন আপনার আয়ের একটা বড় অংশ বাচ্চা কাচ্চাদের এডুকেশনের পেছনে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনার রিটায়ার্ড লাইফটা বিঘ্নিত হয়। এই জন্য বাচ্চা কাচ্চাদের এডুকেশন যখন শুরু হয় তখন মূলত চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া দরকার যে তাদের এডুকেশনে আপনি কি পরিমাণ টাকা খরচ করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদের কোথায় পড়াতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সামর্থ্যের বাইরে যেয়ে তাদের এডুকেশন শুরু করে এবং শুরু করার পরে সারা জীবন খুব একটা টাইট সিচুয়েশনের মধ্যে থাকতে হয়। যেমন এই ভুলটা আমিও করেছিলাম যে আমার বাচ্চাদের প্রথমেই একটা এক্সপেন্সিভ এডুকেশন দেওয়া শুরু করেছিলাম, কিন্তু প্রতিমধ্যে কিন্তু এটা চেঞ্জ করা যায় নাই। ফলে এই বার্ডেনটা, দ্যাট ইজ ইনকামের সাথে এডুকেশনের যে একটা অসামঞ্জস্যতা, এটা কিন্তু আমাকে টেনে নিয়ে যেতে হয়েছে এবং এখনো যাচ্ছি। আমার উদাহরণ দিলাম এই কারণে, কারণ আপনাদের এ ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। কারণ প্রথমেই বোঝা যায় না, তখন খরচ মনে হয় খুব অল্প, কিন্তু এটা একটু চিন্তা করে ডিসিশন নিলে যদি 10 বছর 15 বছর পরে কি হবে সেরকম ভাবা যায়, তাহলে এই সিদ্ধান্তটা নিতে সুবিধা হয়। যা হোক, যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন বা চলে গেছেন তাদের কথা হচ্ছে তাদের হাতে প্রচুর টাকা আছে। এই যে প্রচুর টাকা, এখন আপনাদের বাচ্চারা একটা বড় পর্যায়ে গেছে। বড় পর্যায়ে বলতে তারা কেউ গ্রাজুয়েশন করছে, কেউ গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্সে ভর্তি হবে, এরকম একটা ফেজে আছে। আর যারা লেট ম্যারেজ করেছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরো ডিফারেন্ট, তাদের বাচ্চারা এখনো ছোট। তো এই সময় যেহেতু আপনার হাতে প্রচুর টাকা আছে, আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই টাকা বাচ্চাদের এডুকেশনে হয়তো ফুল অথবা হাফ ব্যয় করে দিলেন চিন্তা না করে, তাহলে পরবর্তীতে আপনার খুব সমস্যা হবে। এই জন্য আপনি খুব কেয়ারফুল থাকবেন যে আপনি আপনার আয়ের এমন একটা পোর্শন সেখানে ব্যয় করবেন যেন আপনার একা চলতে, ফ্যামিলি নিয়ে চলতে সমস্যা না হয়। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখন কিন্তু মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার কারণে দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা কম। ফলে আপনি যদি 59-60 বছরে রিটায়ার করেন, তাহলে যদি 85 বছর বা 90 বছর পর্যন্ত বাঁচেন, তাহলে কিন্তু একটা লম্বা সময় আপনি পাচ্ছেন এবং আপনি বেশ সুস্থই থাকছেন। তো ফলে এই সময়টা আপনার খুব কেয়ারফুলি ডিসিশন নিতে হবে। ইভেন এমন করতে পারেন, যদি বাইরে বাচ্চাকে পাঠান তাকে পড়ানোর জন্য, আপনি একটা পোর্শন দিলেন, একটা পোর্শন সেই স্টুডেন্ট লোন নিতে পারে যেটা সে পরবর্তীতে শোধ করবে। মানে তারা যেন তাদের নিজের বার্ডেনটা নিজে নিতে পারে, সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন। কারণ হচ্ছে এই সময়টা এসে আমরা খুব ইমোশনালি ড্রাইভেন হই এবং পরিবারের একটা প্রচন্ড চাপ থাকে। কিন্তু যত চাপ থাক, যত আপনি আবেগ তাড়িত হন না কেন, আপনি বসে খুব ঠিক করে নেবেন যে আপনার যে টাকা আছে সেই টাকার মধ্যে কতটুকু টাকা আপনি এডুকেশনে ব্যয় করতে পারবেন এবং যে টাকা আপনার কাছে থাকবে সেই টাকা দিয়ে আপনি চলতে পারবেন কিনা। কারণ এর মধ্যে আপনার আনসার্টেনিটি থাকবে, আপনার ট্রিটমেন্টের ইস্যু থাকবে, আপনার বাচ্চা কাচ্চাদের বিয়ের ব্যাপার থাকবে। সুতরাং খুব কেয়ারফুল থাকার একটা সময় এটা। আপনি যদি পরিবারের চাপে, নিজের ইমোশনের চাপে লজিককে এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে সাফার করবেন। কারণ এই সময়টা আপনার বিশেষ কোনো ইনকাম নেই, ইনডাইরেক্ট ইনকাম ছাড়া। যেহেতু ইনকাম নেই এবং দেখবেন যে রিটায়ারমেন্টের পরে স্বজনরা আস্তে আস্তে দূরে যেতে থাকে যদি আপনার কাছে টাকা না থাকে। ফলে আপনার যে টাকাটা হাতে এসছে রিটায়ারমেন্টের পরে, এই টাকাটা একটা ভালো অ্যামাউন্ট, এই টাকাটা যেন নষ্ট না হয়, এই টাকার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখা দরকার। প্রপার ডিস্ট্রিবিউশন বলতে আমি বোঝাচ্ছি কতটুকু এডুকেশনে যাবে, কতটুকু অন্য ফিক্সড কস্টে যাবে, আপনি
বাড়ি কিনবেন কিনা, কতটুকু টাকা আপনার লিকুইডিটি থাকবে যে টাকা দিয়ে আপনি চলতে পারবেন। যদি 60 বছরে আপনি রিটায়ারমেন্টে যান এবং যদি 85 বছর পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখেন তখন কিন্তু আপনার দিনে দিনে বেশি টাকার দরকার হবে বিকজ অফ ইনফ্লেশনারি প্রেশার। ফলে সার্বিক দিকটা আপনাকে চিন্তা করে একটা ডিসিশন নিতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি একা ডিসিশন নিতে আপনার জন্য কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল প্ল্যানার বা অ্যাডভাইজার আপনার নিকটবর্তী কারো, তার সাথে আপনি কথা বলতে পারবেন। সে আপনাকে অ্যাডভাইস দিলে সেটা হয়তো আপনার সাথে নতুন বুদ্ধি যোগ করবে। এখানে আরেকটা ব্যাপারে একটু যোগ করা যায়, সেটা হচ্ছে ধরেন এই সময় আপনার বাচ্চার গ্রাজুয়েশন শেষ হয়েছে, গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে মাস্টার্সে ভর্তি হওয়ার অধিকাংশ ক্ষেত্রে কোনো দরকার নেই। যারা রিসার্চ করবে তাদের কথা ভিন্ন, যারা ফুল স্কলারশিপ পাবে তাদের কথা ভিন্ন, যারা না পাবে তাদেরকে আপনার টাকা দিয়েই পুরো মাস্টার্স করতে হবে, এটা বাংলাদেশের একটা ধারণা, আমাদের মাইন্ডসেট এরকম। কিন্তু আমি মনে করি যে এক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে। দরকার নেই তো, অনার্স পাস করে সে আস্তে আস্তে সে কাজ করুক, কাজ করে তারপরে সে টাকা জমিয়ে মাস্টার্স করুক যদি তার মাস্টার্স করা দরকারি হয়। আর সবার জন্য মাস্টার্স নয়, এটাও আমাদের একটু মনে রাখতে হবে, কারণ মাস্টার্স করে অনেকে সমাজের বোঝায় পরিণত হচ্ছে, কারণ তারা তখন যে কোনো কাজ করতে পারছে না, আবার তার যোগ্য কোনো কাজ সে খুঁজে পাচ্ছে না। নাম্বার 2, যে রিটায়ারমেন্টের পরে আপনার হাতে যে বড় টাকাটা আছে সেই টাকাটা আপনি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন না। আমি দু একটা ভিডিওতে বলেছি যে অ্যাপার্টমেন্ট কেনা উচিত রিটায়ারমেন্টের সময়, আমি এখনো সেটা দ্বিমত করছি না, কিন্তু আপনি বুঝে নিতে হবে যে আপনার রিটায়ারমেন্টের পরে আপনার কি পরিমাণ টাকা আছে। সবাই স্বপ্ন দেখে সুন্দর একটা বাড়ির, কিন্তু আমি বলবো যে রিটায়ারমেন্টের সময় বা রিটায়ারমেন্টের পরে আপনি যে বাড়িটা কিনবেন ক্যাশ টাকা দিয়ে, সেই বাড়িটা হতে হবে ছোট, এত বড় দরকার নেই, কারণ আপনার তখন মুভমেন্টও কমে আসবে আস্তে আস্তে। আপনার এত বড় বাড়ির বিলাসিতা দরকার নেই, কারণ এটা ম্যানেজ করাও কঠিন। এই জন্য আপনার অ্যাপার্টমেন্ট হওয়া উচিত ছোট। তাহলে ছোট একটা অ্যাপার্টমেন্ট, 800-1000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনার হলে ভালো হয়। এবং খুব দামি জায়গায় কিনতে হবে তাও না, এমন একটা জায়গায় কিনেন যে জায়গাটায় আপনি কমফোর্টেবলি লিভ করতে পারেন, দামও কম, আবার জিনিসপত্র মোটামুটি বাজার টাজার হাতের নাগালে আছে। এই সময়ে সবচেয়ে বড় ভুল লোকজন যেটা করে, যে তাদের রিটায়ারমেন্টের যে বড় একটা টাকা সেটা দিয়ে বড় একটা বাড়ি বা বড় একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলে, যেটা তার আলটিমেটলি দরকার নেই। কিন্তু এটা কেনার পরে দেখা গেল যে তার হাতে যে টাকাটা থাকছে সেই টাকা দিয়ে তার চলতে খুব কষ্ট হচ্ছে, তাহলে এইটা কিনে বিশেষ কোনো লাভ হলো না যদি আপনি সেখানে থাকেন। আবার যদি মনে করেন যে না, রেসিডেন্সিয়াল বিল্ডিং কিনে আপনি ভাড়া দিবেন, সেটাও কিন্তু বাংলাদেশে আমি মনে করি এটা ফিজিবল না। এই কারণে ফিজিবল না যে আপনি যে অ্যাপার্টমেন্ট কিনবেন 1 কোটি বা 1.5 কোটি টাকা দিয়ে, সেটার ভাড়া পাবেন হয়তো মাত্র 30,000 বা 35,000 টাকা। কিন্তু তার চাইতে যদি এই টাকাটা আপনি সঞ্চয়পত্র কিনেন বা ব্যাংকেও রাখেন, তাহলে দেখবেন যে টাকাটা আপনার হাতে আসছে, সেই টাকাটা আপনার ওই অ্যাপার্টমেন্ট থেকে যে রেন্ট আসছে তার চাইতে অনেক বেশি। ফলে এই সময় আপনার বিলাসিতার সময় না, এই সময় হয়তো ভাববেন আপনার ভবিষ্যতে খুব অ্যাপ্রিসিয়েট করবে এটার ভ্যালু। আমি মনে করি এই সময়টা আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য নয়, এই সময়টা আপনার ক্যালকুলেশনের জন্য, আপনার একটা সুন্দর রিটায়ার্ড লাইফ লিড করার জন্য। ফলে ইমোশনকে বাদ দিয়ে, অন্য লোক কি ভাববে সেটাকে বাদ দিয়ে আপনি আপনার নিজের মতো একটা সুন্দর ডিসিশন নিন। ডিসিশনটা হচ্ছে কি, ছোট একটা অ্যাপার্টমেন্ট কিনুন যেটা আপনি থাকবেন, আর অন্য টাকা আপনি এমন ভাবে রাখুন যে টাকা থেকে আপনার প্রতি মাসে মাসে টাকা আসবে, ইনফ্লেশনও কভার করবে এবং আপনি সুন্দরভাবে আপনার জীবন চালিয়ে নিতে পারবেন। এই প্রসঙ্গে আরো কিছু কথা বলার আছে, কিন্তু আমি হয়তো পরবর্তী পয়েন্টগুলোতে সেটা কভার করব। পয়েন্ট নাম্বার 3, যে আপনি আপনার সমস্ত টাকা যেটা আপনার অ্যাকাউন্টে আসতেছে, ইনফ্লো অফ ক্যাশ, এই টাকাটা আপনি ফিক্সড ইনকাম ভেহিকেলে ইনভেস্ট করবেন না। আমরা সেফটি সিকিউরিটির কথা জানি, যে কারণ যখন রিটায়ারমেন্টের পরে আপনি বিশেষ কোনো রিস্ক নেবেন না, এটা সত্যি। কিন্তু শুধু যদি আপনি ফিক্সড ইনকাম ভেহিকেল মানে ব্যাংক আর সঞ্চয়পত্রের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে দেখবেন যে একসময় যে যখন আপনার বয়স 75 বছর হবে, তখন দেখবেন যে আপনি পারছেন না আসলে, কারণ ইনফ্লেশনারি ইফেক্টের কারণে আপনার রিয়েল ইনকাম অনেক কমে যাবে। এই জন্য একটা পোর্শন আপনি ফিক্সড ইনকাম ভেহিকেলে রাখেন যেটা দিয়ে আপনি চলতে পারবেন, আর একটা পোর্শন আপনি গ্রোথ ইনভেস্টমেন্টে রাখেন, যেমন এটা হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে স্টক মার্কেট। কিন্তু এটা খুব কেয়ারফুলি করতে হবে, কারণ আপনি যদি স্টক মার্কেট না বুঝেন, এটা আপনার জন্য খুব ডেঞ্জারাস। এখানে আপনি প্রচুর লাভ করবেন সেটা না, যদি ইনফ্লেশনারি ইফেক্ট আপনার ভালোভাবে কভার করে একটু পয়সা থাকে, আপনার খুব বেশি লাভের পেছনে ছোটার এই সময় দরকার নেই। নাম্বার 4, যে আপনি আপনার আয়ের সমস্ত অংশ খরচ করবেন না। আপনি যখন চাকরি শুরু করেছেন বা যখন জীবনে সঞ্চয় শুরু করেছেন, তখন কি করেছেন? আয়ের একটা অংশ আপনি খরচ করেছেন, আর একটা অংশ আপনি সঞ্চয় করেছেন। এখনো ঠিক, যেটা করবেন হয়তো একটু রিসাফল করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি 70% ইনফ্লো অফ ক্যাশ আপনি খরচ করবেন, আর 30% আপনি খরচ করবেন না। 30% আপনি খরচ করবেন না, তাহলে কি করবেন? আগে যেমন যখন আপনি চাকরি করতেন তখন যেমন আপনি সেভ করতেন প্রতি মাসে 10%, 15% বা 20%, এখন আমি সেটা বলবো এটা 30% করবেন। 30% করলে তাহলে দেখবেন যে এখন যেহেতু মানুষ 70-75 বছর বয়সেও খুব অ্যাক্টিভ থাকে, তাহলে এই সময় যে দেখবেন যে আপনার হাতে মানে
আপনি ইনফ্লেশনের ইফেক্ট হোক যাই হোক আপনি খুব বিপদে পড়ছেন না, আপনার টাকার পরিমাণ আবার বাড়তেছে, বাড়ার ফলে ইনফ্লেশনকে আপনি কভার করতে পারবেন না, কিন্তু আপনার অ্যামাউন্ট অফ মানি দেখবেন যে সেটা ঠিক থাকবে এবং আপনি আর্থিক ক্রাইসিসে পড়বেন না, আপনি সুন্দরভাবে চলতে পারবেন। এবং এক্ষেত্রেও আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি না বুঝেন, অধিকাংশ মানুষেরই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান আসলে কম, কারণ অ্যাভেলেবিলিটির কারণে বা অনীহার কারণে। এই সময় আপনার হাতে সময় আছে, আপনি দরকার হলে কোনো অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনি এই প্ল্যানিং গুলা করতে পারেন। তাহলে যেটা হবে আপনার ভুলের পরিমাণ কমে যাবে। নাম্বার 5 যে পয়েন্টটা আমি বলবো, এই পয়েন্টটা আসলে আমাকে অন্যভাবে নেবেন না, আমি এভাবে বলতে চাই নাই, কিন্তু এটা খুব চিন্তা করে আমি ঠিক করেছি যে আপনাদের সাথে এটা বলা দরকার। সেটা হচ্ছে আপনার সমস্ত ফিনান্সিয়াল তথ্য আপনি আপনার সন্তানদের সাথে শেয়ার করবেন না। যে আপনার টোটাল কত টাকা আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, পুরা শেয়ার করা দরকার নেই। কখনো কখনো আপনি যদি মনে করেন যে আপনার স্পাউসের সাথে শেয়ার করলে ওইটা বাচ্চাদের কানে চলে যাবে, তাহলে স্পাউসের সাথেও পুরো শেয়ার করা দরকার নেই। তবে আমি এটা বলি না যে শেয়ার করা দরকার নেই মানে আপনি কোনো নোট রাখবেন না, আপনি পুরা রেকর্ড রাখবেন, আপনার নোট রাখবেন, পারলে একটা ডায়েরিতে সমস্ত বিস্তারিত লেখা থাকবে এবং এটা আপনার সেফ কাস্টডিতে আপনার আলমিরার মধ্যে থাকবে। কিন্তু এটা সব বাচ্চা কাচ্চাদের সাথে শেয়ার করার দরকার নেই। কারণটা হচ্ছে এই যে এই সময় বাচ্চারা বড় হয়ে যায়, অনেকের বিয়ে হয়ে যায়, দেখবেন যে আপনার কাছে টাকা আছে 1 কোটি, আপনার ছেলের হঠাৎ করে 50 লাখ টাকা দরকার বা 20 লাখ টাকা দরকার, সে বাবার কাছে চাইবে। বাবা যদি না দেয় তখন সে মন খারাপ করবে, হয়তো সে নতুন কোনো ব্যবসা করবে, সেখানে আপনি তাকে টাকা দিবেন না, সে হয়তো আপনাকে প্রেশার করবে। তারপরে ধরেন আপনার মেয়ের জামাই আপনার কাছে টাকা চাইবে, আপনি তখন না করতে পারাটা আপনার জন্য কঠিন। আপনার মেয়ে জানলে আপনার মেয়ের জামাই জানার সম্ভাবনা আছে, বা মেয়েও আপনার মেয়ের জামাইয়ের পক্ষে এসে ধার চাইতে পারে। ফলে এই সব ব্যাপারগুলোতে যেটা হবে সেটা হচ্ছে এই বয়সে আপনি আর্থিক ভালনারেবিলিটির মধ্যে পড়বেন, এবং আরেকটা দ্বিতীয় দিক হবে কি, আপনার ছেলে মেয়েদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। ফলে সবকিছু তাদের আপনার জানানো দরকার নেই, এত ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার নেই আমি মনে করি। তবে বলেছি যে নোট রাখবেন, যেন আপনি হঠাৎ করে যদি মারা যান তারা যেন বঞ্চিত না হয়। এবং আপনি আরেকটা জিনিস মনে রাখবেন যে যদি আপনার টাকার পয়সার জন্য আপনার সন্তানদের সাথে বা কারোর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়, তাহলে এটা খুব একটা দুর্ভাগ্যের বিষয়। সন্তানদেরও এই ব্যাপারে কেয়ারফুল থাকা দরকার যে শুধু টাকা করা উচিত নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা ঘটে। অনেক বাবা মাকে এমন দেখা গেছে যে সন্তানদের ভয়ে তারা পালিয়ে বেড়ানোর মতো অবস্থা, কারণ তাদের টাকার সংবাদ সন্তানেরা জেনে গেছে। এখনকার সময়টা মনে রাখতে হবে যে এটা খুব একটা দারুণ দুঃসময় পৃথিবীর জন্য। এখন মানুষের মধ্যে অস্থিরতা প্রচন্ড বেশি এবং মানুষ খুব সেলফিশ আচরণ করে। এটা আপনজনের সাথে পরজনের সাথে না, এটা সবার সাথেই করে। ফলে আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ফলে এই কথাটা যদিও খুব শুনতে তিতা লাগে, কিন্তু ইট ইজ ভেরি ট্রু। এবং আমি বলবো আপনি খুবই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে আপনজনদের কাছ থেকে অর্থ সংক্রান্ত বিষয়ের তথ্য গোপন রাখার ব্যাপারে। কারণ আপনার পুরা বলা দরকার নেই যে আপনার এই ব্যাংকে এত টাকা এত পয়সা আছে, এই ব্যাংকে এত টাকা এত পয়সা আছে, এই এত কাজ টাকা আছে। যে ভুলটা আমরা করি এবং কখনো কখনো আমরা আমাদের খুব সততার কথা ভেবে করি, কিন্তু এইসব ভাবতে দিয়ে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেই। মনে রাখতে হবে আগে নিজের জীবন। যদি আপনি নিরাপদ না থাকেন তাহলে পরিবারের কেউ নিরাপদ আসলে থাকে না, আবার পরিবারের লোকজনই আপনাকে অনিরাপদ করে ফেলে। ফলে এখানে আপনাকে ইন্টেলিজেন্টলি সামনে এগোতে হবে বলে আমি মনে করি। নাম্বার 6, এই বয়সে যেহেতু আপনার হাতে প্রচুর টাকা চলে আসে, বিভিন্ন সোর্স থেকে অনেক টাকা চলে আসে, এই সময় আমি নিষেধ করবো যে কেউ যদি কোনো লোন নেয়, ইভেন আপনার আপনজনেরাও, সেক্ষেত্রে আপনি গ্যারান্টর হবেন না। আপনি বিভিন্নভাবে জিনিসটাকে এড়িয়ে যাবেন, কারণ লোনের গ্যারান্টর হওয়া খুব একটা রিস্কি ব্যাপার। যদি ওই লোন ডিফল্ট করে তাহলে সেই লোনের ডিফল্টেশনের কারণে ওই লোনটা আপনাকে পরিশোধ করতে হবে, এবং লিগ্যাল অ্যাকশন যদি নেয় তাহলে কিন্তু আপনিও লিগ্যাল অ্যাকশনের আওতায় চলে যাবেন। ফলে এই সময় যদি অন্য কেউ আপনার কাছে গ্যারান্টি চায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে না, আমার বাচ্চারা বা আমার ওয়াইফ চায় না যে আমি কারো গ্যারান্টার হই। আবার যদি বাচ্চারা গ্যারান্টি চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে যে বাবা আমি এই বয়সে আমি আর এই গ্যারান্টার হতে চাই না, আমাকে এর থেকে মুক্ত রাখো। এই ব্যাপারটা হ্যান্ডেল করা কঠিন, বাট আপনি যখন এটা বলতে পারবেন এবং সবাই যখন জেনে যাবে যে আপনি কারোর গ্যারান্টার হবেন না, কারোর লোনের জামানত আপনি নিতে রাজি নন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারছেন। আমি অনেককেই জানি যারা নিজে গ্যারান্টার হয়ে অন্যের ঋণ পরিশোধ করতে বাধ্য হয়েছে, কারণ সেই ঋণটা সে পরিশোধ করে নাই, সেটা সুনামের জন্য হোক, লিগ্যাল অ্যাকশনের ভয়ে হোক, ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের প্রেশারের কারণে হোক, নিজে টাকা দিয়ে সেখান থেকে বেঁচেছে। ফলে এই বয়সে আমি বলবো আপনি কারোর কোনো লোনের গ্যারান্টার হবেন না। নাম্বার 7, আর্থিক যারা পরামর্শদাতা তাদের থেকেও কেয়ারফুল থাকবেন। আপনার হাতে যখন অনেক টাকা থাকবে তখন আপনি হয়তো কোনো ব্যাংকারের কাছে যাবেন যে ভাই আমি এই টাকাটা কোথায় রাখতে পারি, আমাকে একটু হেল্প করেন। কারণ আমরা আর্থিক পরামর্শদাতা বলতে বুঝি ব্যাংকারকে, কিন্তু এখানে একটা কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ব্যাংকার আর পার্সোনাল ফাইন্যান্স অ্যাডভাইজার কিন্তু এক নয়। ব্যাংকাররা কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজ করে, লোন ম্যানেজ করতে পারে, তারা কিন্তু আর্থিক ফাইন্যান্স ম্যানেজ করার জ্ঞান তাদের যদি অর্জন না করে তাহলে থাকে না। ফলে আপনি যদি মনে করেন যে আর্থিক অ্যাডভাইজার মানে ব্যাংকার, তাহলে একটা ভুল হবে। আমি অনেক ব্যাংকারকে দেখেছি যে তারা তাদের ব্যক্তিগত
আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত দরিদ্র। তাই আবারও বলছি, যেহেতু আপনার হাতে এখন টাকা আছে, অনেক অ্যাডভাইজার আপনাকে পরামর্শ দিবে যে এটা করেন সেটা করেন, যার সাথে তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট থাকবে। আপনি খুব কেয়ারফুল থাকবেন যে বিশ্বস্ত আপনি কাকে পান। আপনার চেনা জানার মধ্যে বা আপনার জানাশোনার মধ্যে যে আপনার বিশ্বাস অর্জন করেছে, যাকে আপনি মনে করেন যে ওনার কাছে গেলে আমি একটা ভালো অ্যাডভাইস পেতে পারি, একটা নিরপেক্ষ অ্যাডভাইস পেতে পারি, আপনি সেরকম লোককে বেছে নেবেন। কারণ এই ক্ষেত্রতে আপনার নিজের ডিসিশন, একা একা ডিসিশন নিলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান না থাকে। আর যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে অ্যাডভাইজারের শরণাপন্ন হবেন, কিন্তু সেই অ্যাডভাইজারের যে আপনার অর্থকে বিপদগ্রস্ত করবে না, যে আপনার অর্থকে সুরক্ষিত করতে সহায়তা করবে। নাম্বার 8, শুধুমাত্র প্রফিট বা হাই রেট অফ রিটার্নের পেছনে ছুটবেন না। আমি একটু আগে বলেছি যে ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্টের একটা প্রসঙ্গ আছে। কারণ শুধু যদি আপনি ফিক্সড ইনকাম ভেহিকেলে আপনার টাকা রাখেন, তাহলে দেখবেন যে এটা সবসময় ইনফ্লেশনকে কাভার করবে না। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি সবসময় শুধু হাই রেট অফ রিটার্নের পেছনে ছুটবেন, যেটা আপনি ইয়াং বয়সে ছুটেছেন। এটা করা যাবে না, কারণ হচ্ছে কি, হাই রিটার্ন মানে হাই রিস্ক। আপনার এই বয়স কিন্তু হাই রিস্ক নেয়ার মতো বয়স নয়। কেউ আপনাকে বলবে যে আমার কোঅপারেটিভে আপনি টাকা রাখেন, আমি আপনাকে অনেক রেট অফ রিটার্ন দিব, ডোন্ট ডু দ্যাট। কেউ আপনাকে বলবে যে আমার ব্যবসায় আপনি ইনভেস্ট করেন, আমি আপনাকে মাসে 5,000 টাকা দিব 1 লাখ টাকার বিনিময়ে, ডোন্ট ডু দ্যাট। আপনার ক্লোজ আত্মীয় বলবে যে আমি তো ব্যবসা খুব ভালো করছি এবং আপনিও দেখছেন খুব ভালো করছে, সে বলবে যে আমি একটু লিকুইডিটি ক্রাইসিসে পড়েছি, আঙ্কেল বা চাচা বা বাবা আপনি আমাকে টাকা দেন, আমি আপনাকে প্রচুর রিটার্ন দিব, ডোন্ট ডু দ্যাট। এই সময় আপনি ধার থেকে দূরে থাকবেন। তারপরে কথা হচ্ছে যে স্টক মার্কেটে আপনি একজন বললো যে আপনি 100 টাকা শেয়ার কিনলে 3 দিন পরে 300 টাকা হয়ে যাবে, ডোন্ট ইনভেস্ট দেয়ার। সুতরাং শুধু রেট অফ রিটার্নের পেছনে ছুটবেন না। যদি মনে করেন যে হাই রেট অফ রিটার্ন ইজ ভেরি রিস্কি, দরকার নেই হাই রেট অফ রিটার্ন, আপনি ফিক্সড ইনকাম ভেহিকেলে ইনভেস্ট করুন। কিন্তু এই সময়টা কিন্তু হাই রেট অফ রিটার্নের পেছনে ছোটা নয়। আমি যেটা হুঁশিয়ার করলাম যে পয়েন্টগুলো, সেটা কেয়ারফুল থাকবেন। কারণ লোভ এবং ভয় দুটোই আমাদের খুব বিপদে ফেলে। আর এই বয়সে লোভ কিছুটা কাজ করে আর ভয় কাজ করে বেশি, ফলে দুটোই আপনার জন্য ক্ষতিকর। আপনার মাথা যেন ঠিক থাকে, আপনি যেন রেশনাল আচরণ করেন, প্রয়োজনে আপনি অ্যাডভাইজারের হেল্প নিন। পয়েন্ট নাম্বার 9 নম্বর পয়েন্ট, বাট যদি আমি খুব শেষে বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ যেহেতু আপনি সারা জীবন কাজ করেছেন, এখন আপনি রিটায়ার লাইফে ঢুকেছেন বা ঢুকছেন, এই সময় কিন্তু আপনার জীবন একটু আরাম চাবে। আপনি চাবেন যে একটু আরাম আয়েসে কাটিয়ে দেয়, কিন্তু এখানে দুটো হুঁশিয়ারি। একটা হচ্ছে, যদি আরাম আয়েসে কাটাতে চান তাহলে আপনার কষ্টার্জিত অর্থ দেখবেন যে বেশিরভাগ বিভিন্ন চ্যানেল দিয়ে চলে যাচ্ছে, নাম্বার 1। আর নাম্বার 2, আপনার শরীর দেখবেন আস্তে আস্তে খারাপ হতে থাকবে। আপনি একটা রিটায়ার্ড লোক দেখে দেখবেন, চিনতে পারছেন যে তার মুখে, সে কখনো দাড়ি রাখতো না, এখন লম্বা দাড়ি হয়ে গেছে, সে শেভ করতে তার ইচ্ছে করে না। তারপরে দেখবেন যে হঠাৎ করে তার ভুঁড়ি মোটা হয়ে গেছে, কারণ সে শরীরের কোনো যত্ন নেয় না। এই বয়স আপনার শরীরের যত্ন নেওয়ার বয়স এবং নিজেকে কেয়ার করার বয়স। কারণ যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, সাথে সাথে আপনার সবার হেল্প লাগবে। আপনি প্রচেষ্টা রাখবেন যে যেন আপনি যতদিন বাঁচেন সুস্থ থাকতে পারেন, এবং তার জন্য নিজের কাজ নিজে করা খুবই উত্তম। যদি পারেন নিজের রান্নাটাও নিজে করতে, ইট ইজ গুড। নিজের ইউটেন্সিলস নিজে ধুতে, এটা ভালো। কারণ যে কাজগুলো আপনি কখনো করেন নাই, একটা কমফোর্ট জোনের মধ্যে ছিলেন, এখন করুন না সেই কাজগুলো। এই কাজগুলো আপনাকে নতুন একটা এভিনিউ দিবে, নতুন আনন্দ দিবে, নতুন একটা কিছু শিখছেন সেরকম একটা ফিলিং দিবে। পাশাপাশি আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করবে, এবং আপনি আর্থিক দিকে যেমন নজর দিবেন, শারীরিক সুস্থতার দিকে ঠিক তেমনই নজর দিবেন, এবং ডাক্তার সিলেকশন করবেন খুব কেয়ারফুলি। এই ক্ষেত্রগুলোতে অনেকেই মনে করে নিজেকে অকেজো ভাবে, কিন্তু না, আপনার ব্রেন কিন্তু এখন সবচেয়ে সচল এবং সবচেয়ে প্রজ্ঞাবান। ফলে এই ব্রেনকে আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন, মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, কনসাল্টিং ওয়ার্ক করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি টাকা ইনকামেরও নতুন নতুন ফ্লো পাচ্ছেন। এবং আমি মনে করি যে জীবনের শেষ দিন পর্যন্ত যদি সে সুস্থ থাকে, তার ইনকাম অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকার দরকার। এবং এই সময় আপনি কি করতে পারেন? আপনি প্রেয়ারে মনোযোগ দিতে পারেন, কোনো চ্যারিটিতে মনোযোগ দিতে পারেন, মানুষের কল্যাণে কাজ করতে পারেন। অনেক কাজ করার সুযোগ আসলে এই সময় আছে, এবং এর সবকিছুর জন্য আপনার দরকার শারীরিক সুস্থতা। আমরা সবাই জানি যে শারীরিক সুস্থতা এমন একটা নিয়ামত, যে নিয়ামত সবারই কাম্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। এবং আবার বলছি যে 9টা পয়েন্ট আমি বলেছি, এই 9টা পয়েন্টের প্রতি আপনি দৃষ্টি নিবদ্ধ করবেন, মনোযোগ দিবেন, এবং 9টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট আপনার জন্য জরুরি আমি মনে করি, আপনি সেদিকে দৃষ্টি দিবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।